৩০শে মে ২০২৬ শনিবার বিকেলের আলো তখনও পড়েনি সোনারপুরে। একটা গাড়ির কনভয় এগিয়ে আসছিল দক্ষিণ চব্বিশ পরগনার সরু রাস্তা দিয়ে। ভেতরে বসে আছেন পশ্চিমবঙ্গের রাজনীতির একসময় সবচেয়ে শক্তিশালী মুখ, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল সহানুভূতি জানানো, নির্বাচনের পরবর্তী হিংসায় যারা ঘর হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর। কিন্তু সেই গাড়ি সোনারপুরের রাস্তায় থামতে না থামতেই যা ঘটল তা ভারতীয় রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হবে। পাথর, ডিম, জুতো এবং চারদিক থেকে ছুটে আসা একটাই চিৎকার, চোর চোর চোর। কিন্তু সত্যি কি এটা স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো ষড়যন্ত্র? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা কি সত্যি একটি হামলার গল্প, নাকি এটা পশ্চিমবঙ্গের রাজনীতির এক যুগান্তকারী পট পরিবর্তনের প্রতিচ্ছবি? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, তথ্য দিয়ে, ইতিহাস দিয়ে এবং ঘটনার একদম ভেতর থেকে। প্রথমে একটু পেছনে যাওয়া দরকার। পশ্চিমবঙ্গ ভারতের সেই রাজ্য যেখানে রাজনীতি শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রাজনীতি মানুষের রক্তে মেশানো। পাড়ায় চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, সব জায়গায় রাজনীতির স্রোত বয়। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শাসন করে আসছিল ২০১১ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ৩ বার মুখ্যমন্ত্রী, এবং তার পাশে সবসময় ছিলেন তার ভাইপো অভিষেক, যাকে দলের ভিতর বলা হতো ২ নম্বর। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঘটল অবিশ্বাস্য কিছু। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পেল, এবং তার চেয়েও বড় ধাক্কা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। ৪ দশকের রাজনৈতিক কেরিয়ার এমন হার তিনি আগে কখনো দেখেননি। সোনারপুর এলাকা, যেটা বহু বছর ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেও ঢেউ লাগলো পরিবর্তনের। এই প্রেক্ষাপটেই বুঝতে হবে কি ঘটেছিল ৩০শে মে। এবার আসি সেই দিনের ঘটনায়। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গিয়েছিলেন নির্বাচন পরবর্তী হিংসার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে। তিনি আগে থেকেই প্রশাসনকে জানিয়েছিলেন তার সফরের কথা, নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু যা ঘটল তা কেউ পুরোপুরি আঁচ করতে পারেননি। তার গাড়ির কনভয় সোনারপুরে পৌঁছানো মাত্রই একটি উত্তেজিত জনতা তাকে এবং তার কনভয়কে লক্ষ্য করে ডিম ও পাথর ছুঁড়তে শুরু করে। তাকে থাপ্পড় মারার চেষ্টা করা হয়, লাথি মারা হয়, এমনকি মহিলারাও তার দিকে এগিয়ে এসে চিৎকার করতে থাকেন, চোর বলে সম্বোধন করেন এবং ডিম ছোড়েন। পাথর, জুতো এবং ডিম ছোড়া হয় তার দিকে। অজ্ঞাত ব্যক্তিরা তাকে মারতেও চেষ্টা করেন। ভাবুন একবার, এটা শুধু একজন সাংসদের উপর হামলা নয়, এটা একটি রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে নাটকীয় দৃশ্য। এবং সেই মুহূর্তের সবচেয়ে আইকনিক ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের হেলমেট পরিয়ে ওই এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তার জামা তখন ছিঁড়ে গেছে। একজন নেতা, যিনি কয়েক মাস আগেও মঞ্চ থেকে হাজার হাজার সমর্থকদের করতালির মধ্যে ভাষণ দিতেন, তিনি সেদিন পুলিশের হেলমেট মাথায় পালাতে বাধ্য হলেন। ঘটনার মাঝখানে অভিষেক মিডিয়ার সামনে মুখ খুললেন। তিনি বললেন এই হামলায় তার চোখের কাছে কিছু একটা লাগে। তিনি জানান এই বিষয়ে আদালতে যাবেন। তিনি বলেন, দেখো ওরা আমার সাথে কি করেছে, এটা পূর্ব পরিকল্পিত। এখানে কোনো পুলিশ নেই, ওরা আমাকে হত্যা করতে চায়। যতক্ষণ না স্থানীয় পুলিশ বাহিনী পাঠায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুরক্ষা দেয়, আমি এই জায়গা ছেড়ে যাব না। এই কথাগুলো শুনুন, এখানে একটা অনুভূতি প্যারাডক্স আছে। যিনি ক্ষমতায় ছিলেন, যিনি রাজ্যের ২ নম্বর নেতা ছিলেন, তিনি এখন বলছেন পুলিশ নেই, সুরক্ষা নেই। ক্ষমতার মসনদ কত দ্রুত পাল্টে যায়, তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু আসলে একটা প্রশ্ন এখানেই, হামলাকারীরা কারা? তারা কি সত্যি বিজেপির লোক, নাকি সাধারণ মানুষ যাদের মনে জমেছিল বছরের পর বছরের ক্ষোভ? অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে দায়ী করলেন, বললেন এটা সম্পূর্ণ বিজেপির প্রয়োজিত, এটাই হলো তাদের গণতন্ত্রের নমুনা। তৃণমূলের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে এই ঘটনার গোয়েন্দা ব্যবস্থার তদন্ত দাবি করে, যেখানে এত উচ্চ পদস্থ একজন সংসদ পাথরছোড়া ভিড়ের সামনে অরক্ষিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখলেন, রুলস বিকাম কিলার্স, শেম অন ইউ বিজেপি। অন্যদিকে বিজেপি আরব সরাসরি অস্বীকার করে। তারা দাবি করে এই প্রতিবাদে তৃণমূল স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। দুটো দাবি, দুটো বাস্তবতা। কিন্তু সত্যি কোথায়? সত্যটা আসলে আরো জটিল। সোনারপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে বছরের পর বছর ধরে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেটা বুঝলে আজকের ঘটনা অনেকটাই পরিষ্কার হয়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক সংঘাত শুরু হয়। প্রতিদ্বন্দ্বী দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, বেশ কয়েকজন প্রাণ হারান। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার ইতিহাস নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেও একই দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু এবারের পার্থক্য একটাই, এবার ক্ষমতায় মসনদ পাল্টে গেছে। যারা আগে ক্ষমতায় ছিলেন তারা এখন বিরোধী। আর এই রাজনৈতিক পট পরিবর্তন সোনারপুরের রাস্তায় সেদিন চাক্ষুষভাবে প্রকাশিত হলো। ঘটনার পরের পর্ব, হামলার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর ছেড়ে যাননি। তিনি নির্বাচন পরবর্তী হিংসায় নিহত এক পরিবারের সাথে দেখা করেন,
একা একা সাহসী পদক্ষেপ ছিলেন। পরে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরিবর্তিতে তাকে বেলভিউ হাসপাতালে রেফার করে। তৃণমূল কংগ্রেস জানায় তারা এই হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে যাবে। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বাহিনী মোতায়েন করেন, র্যাব দল পাঠায় এবং ফ্ল্যাগ মার্চ করে সোনারপুরে স্পর্শকাতর এলাকায়। এবং তারপর শুরু হলো রাজনৈতিক আরোপ, পাল্টা আরোপের এক নতুন অধ্যায়। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত একটা দিক আছে। হামলার সেই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সিআইডির তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। রাজ্যের বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া একটা নথিতে দলের বিধায়কের জাল সই ব্যবহারের অভিযোগে সংক্রান্ত তদন্ত তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। কাকতালীয় নাকি পরিকল্পিত, এই প্রশ্নটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্র। এবার একটি বৃহত্তর প্রেক্ষাপট দেখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তিনি কি শুধু একজন সাংসদ নন, তিনি তৃণমূলের ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে যাকে দেখা হতো। ডায়মন্ড হারবারের কেন্দ্রে তিনি বারবার বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। দলকে সংগঠিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই ঘটনা একটা বার্তা দিল, যে সোনারপুর, যে দক্ষিণ ২৪ পরগনা এতদিন তৃণমূলের নিশ্চিত ঘাঁটি ছিল, সেখানে এখন মাটি সরে গেছে। রাজনীতিতে অনুগত্য চিরস্থায়ী নয়। ক্ষমতা যখন থাকে, মানুষ কাছে থাকে, ক্ষমতা চলে গেলে সোনারপুরের সেই রাস্তা সেই উত্তরটাই দিল। তাহলে সত্যিটা কি? এই ঘটনাকে দুটি দৃষ্টিতে দেখা যায়। প্রথম দৃষ্টি, বিজেপির পরিকল্পিত হামলা, সদ্য ক্ষমতায় আসা একটি দল তাদের প্রধান প্রতিপক্ষকে দুর্বল করতে, মনোবল ভাঙতে একটি সুনির্দিষ্ট বার্তা পাঠাতে চাইছে। দ্বিতীয় দৃষ্টি, জনরোষের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। বছরের পর বছর ধরে যারা অন্যায়, দুর্নীতি এবং ভয়ের মধ্যে বেঁচেছেন, তারা এবার বিকল্প পেয়েছেন, ভোটে মত দিয়েছেন এবং এখন মুখোমুখি হয়ে বলতে চাইছেন, এবার সরে দাঁড়াও। কোনটা সত্য? সম্ভবত দুটোই। পশ্চিমবঙ্গের রাজনীতি কখনো সাদা কালো ছিল না, এখানে প্রতিটি ঘটনায় একাধিক রং আছে। কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এরপর কি? পশ্চিমবঙ্গে ক্ষমতায় পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষমতার পরিবর্তন মানেই কি শান্তি আসবে? ইতিহাস বলে না। ২০১১ সালে যখন তৃণমূল জয়ী হয়েছিল, তখন হিংসা হয়েছিল। এবার বিপরীত দিক থেকে হিংসা ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ চায় উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান। তারা চায় না যেন প্রতিটি নির্বাচনের পর রক্তের দাগ পড়ুক রাস্তায়। কিন্তু রাজনৈতিক দলগুলো সেই বার্তাটা বুঝবে? এই প্রশ্নের উত্তর আগামী দিনগুলোই দেবে। এই ভিডিওটির শেষে একটাই কথা বলার, একজন নেতার পুলিশের হেলমেট পরে পালিয়ে যাওয়ার দৃশ্য, হাজারো মানুষের চোর চোর বলে চিৎকার, এগুলো শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। গণতন্ত্রে ভোটের বাক্সে পরিবর্তন আনা যায়, কিন্তু পাথর ছুঁড়ে নয়, ডিম ছুঁড়ে নয়। হিংসা কোনো সমস্যার সমাধান করে না, বরং নতুন সমস্যার জন্ম দেয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন, কাল অন্য কেউ হবেন। এই চক্র যত দ্রুত ভাঙবে, পশ্চিমবঙ্গে ততটাই এগিয়ে যাবে। প্রশ্ন হলো, সেই দিনটা কবে আসবে? আপনি কি মনে করেন? সোনারপুরের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি জনগণের সত্যিকারের রাগ? আমাদের কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সত্যিকারের খবরের পেছনে গল্প আমরাই বলি। ধন্যবাদ।